এটা আমরা প্রেম বোধ করা, আকর্ষণ বোধ করা। কি জন্যে? সফিয়া, জ্ঞানের জন্য। কি? ভালোবাসা। ফলে ফিলসফি মানে জ্ঞানের জন্য ভালোবাসা, আর দর্শন মানে সত্য প্রদর্শন করা, সত্য প্রমাণ করা। অথবা সত্য, যদি আমি পুরনো বেদের যুগে আমরা যাই বা উপনিষদে সে সত্য দর্শটা বলি, সেখানে সত্য দর্শনটা একই সঙ্গে কি, একই সঙ্গে তার উপলব্ধিরও একটা ব্যাপার ছিল। যে সত্যটা তুমি দেখছি, কিন্তু এটা ইন্দ্রিয়গত, এটা ইন্দ্রিয়ের অধীন, উপলব্ধির বিষয়, শুধু বুদ্ধির বিষয় না। দেখুন, এই ছোট্ট শব্দ দিয়ে বিচার করি, আমরা বিরাট একটা পার্থক্য দর্শন এবং ফিলোসফির মধ্যে পেয়ে গেছি। আমি আর গভীরে যাব না, কারণ আজকের সময় অনেক কম। আমাদের সময় থাকলে আমরা অনেক আলোচনা করতে পারতাম। এখন আপনি আসেন ভাব কথাটার মধ্যে। আমরা কেন ভাব কথা বলছি? বাংলায় কিন্তু দর্শন সে অর্থে শব্দটা কখনো সেভাবে কখনো ব্যবহৃত হয়নি। এটা ভালো দিক আছে, মন্দ দিক আছে। মন্দ দিক হলো এই, আমরা ধরে নিয়েছি যে দর্শন শুধু পাশ্চাত্যে হয়, দর্শন শুধু পাশ্চাত্যের হয়, যেহেতু আমরা কলোনিয়ালিজমের ভেতর থেকে গড়ে উঠেছি এবং আমরা উপনিবেশের গোলাম। আপনারা ব্যক্তিগতভাবে নেবেন না, আমরা আসলে চিন্তার দিক থেকে কিন্তু এখনও কিন্তু গোলামের মধ্যে আছে। ফলে আমাদের নিজস্ব যে সম্পদ, আমাদের যে ভাষার যেই তাৎপর্য, ভাষা যে ইঙ্গিতগুলো দেয়, ভাষার যে দীর্ঘ ইতিহাসকে ধারণ করে, এই ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই। ফলে ভাব কথাটা ব্যবহার হতো যেভাবে গড়ে উঠেছে, তার একটা দীর্ঘ ইতিহাস আছে। তা আমি আজকেও অত দীর্ঘ ইতিহাসে না গেলে অন্তত কিছু কিছু জিনিস আপনাকে প্রাথমিক যে বক্তব্যে, আমার প্রাথমিক আলোচনায় আপনাদেরকে ধরিয়ে দেবার চেষ্টা করব, কেমন? এবং আশা করবো যে আপনারা ধরতে বুঝতে পারবেন যে কেন আমরা এই অনুষ্ঠানটা করবার জন্য বিশেষভাবে আগ্রহী ছিলাম। তো শব্দ হলো ভূ থেকে ভাব। ভূ মানে হওয়া, হয়ে ওঠা, সেখান থেকে কিন্তু ভাব। ভাব মানে বর্তমান থাকা। আপনি কি করে বর্তমান আছেন? আমরা বলি না, বাংলা ভাষায় খেয়াল করেন কীভাবে প্রশ্নটা করি, বলে আপনি কেমন আছেন, আপনি কীভাবে আছেন, আপনি কীভাবে চলছে, কীভাবে চলছে। এই যে শব্দ ব্যবহারের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদিকে পাশ্চাত্যের সঙ্গে, অন্যদিকে দর্শন বলতে যে প্রাচীন যে কি বলি, সংস্কৃত শাস্ত্রে বা বেদান্তে বা উপনিষদে যেই অর্থ ছিল, সেখান থেকে ইতিমধ্যেই কেন তার ভিন্ন একটা তাৎপর্য এখান থেকে এসেছে। ভূ মানে বর্তমান হওয়া, ভূ মানে হাজির থাকা, ভাব মানে হাজির থাকা। আপনি কি হাজির? আপনি কি সজ্ঞান? আপনি কি করে হাজির আছেন আপনি কি জানেন? আপনি কি আসলে সচেতন? তাহলে ভাব কথাটা মানে হলো কিভাবে আছো তুমি। এর যে মানেটা, তাৎপর্য আমাদের সাধারণ ভাষায়, তাকে যদি আমি দার্শনিক পর্যন্তের ভিতরে নিয়ে আসি, তাহলে আমরা বুঝি নদিয়া কেন কথাটা দর্শন বলে না, নদিয়াতে কেন কথাটা আমরা ফিলোসফি বলি না, আমরা বলছি ভাব, হয়ে ওঠা। আপনি কি করে হয়ে উঠবেন? এই হয়ে ওঠার যে সাধনা, এই হয়ে ওঠার যে সাধনাটা, এটাই কিন্তু নদিয়ার ভাব। তাই ছোট্ট যদি এই জায়গাতে আমি আলোচনা করি, তাতে কিন্তু বুঝতে পারছেন যেন আমরা একটা বিরাট একটা জগতের মধ্যে প্রবেশ করছি। আজকে যেহেতু আমরা কিছুটা সময় নষ্ট করেছি বা যে কোনো আমরা শুরু করতে পারিনি, ফলে আমার একটা দুটো লেখা আছে, আপনারা আরও দীর্ঘ আলোচনা পাবেন পরবর্তীকালে, আমি আপনার শেয়ার করবো। একটা আমার আলোচনা হচ্ছে যে নদিয়ার ভাব নিয়ে, কেমন, সেটা এই পত্রিকাটি আছে, যেটা আপনারা সাপ্তাহিক চিন্তা আপনি এটা পাবেন। আরেকটি আমি বাংলা একাডেমির জন্য ইতিমধ্যেই একটা ছোট্ট লেখা জমা দিয়েছি, সেটা যে বাংলার ভাবুকতার 3টে মুহূর্ত। যদি আমি একটা ইতিহাস লিখতে যাই, বাংলার যে এই ভাবের যে ইতিহাস, এই ইতিহাস যদি লিখতে যাই, তাহলে আমি 3টা মুহূর্তে তাকে আমরা চিহ্নিত করতে পারি। এটা সুবিধা, যে তেমন ভাবের ইতিহাস লিখতে হলে তো আপনাকে একটা ঐতিহাসিক পদ্ধতি আপনার লাগবে। তাতে আমি যেমন ধরুন আজকে যদি আপনার হেগেলের দর্শনের ইতিহাস লেখার পদ্ধতি পড়তেন বা লেকচার্স দ্য হিস্ট্রি অফ ফিলোসফি পড়তেন, তাহলে সেও কিন্তু এই কতগুলো মুহূর্তকে ভাগ করেছে, কেমন করে আমাদের বিভিন্ন চিন্তা বিভিন্ন মুহূর্তে বিভিন্ন সময়ে আনফোল্ড করেছে, হাজির হয়েছে, হ্যাঁ, চিন্তার নিজস্ব বিবর্তনের মধ্য দিয়ে। ঠিক তেমনি যদি আমরা আমাদের নিজস্ব ভাবের ইতিহাস লিখতে বসি, তাহলে কি করে আমরা লিখব, কি করে সেটা লেখা শুরু হতে পারে, তারই একটা সম্ভাব্য একটা প্রস্তাবনা আমরা বাংলা একাডেমির কাছে হাজির করবার জন্য আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। আমরা কীভাবে এটা শুরু করতে পারি, কারণ এই নিয়ে কোনো গবেষণা হয় না। আমি ইতিমধ্যে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মাননীয় উপদেষ্টা বা আমার বন্ধু
ফারুকী আমাদের সকলের বন্ধু, অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু, এবং তিনি অনেক বড় বড় কাজ ইতিমধ্যে করেছেন। আমি তার জন্য অত্যন্ত গর্ববোধ করছি, এবং তাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি যেন কথাগুলো আমরা শুনতে পারি, কারণ আমরা সাংস্কৃতিক প্রশ্নটাকেও যেন আমরা আরও গভীরতর জায়গায় নিতে পারি। একটু খেয়াল করেন, আমরা কিন্তু আজকে এই যে ফকির লালনকে জাতীয় পর্যায়ে আমরা উদযাপন করতে পেরেছি, ব্যাপারটা খুব ছোটোখাটো কথা না। আমরা যত ছোটোখাটো ভেবেছেন, বা ওখানে কয়েক লক্ষ লক্ষ লোক গেছে, আর আমরা এলিটরা যারা মধ্যবিত্ত শ্রেণী, আমরা এখানে 10-15 জন বসেছি। দেখেন পার্থক্যটা বিশাল, বিরাট। একই অনুষ্ঠান যদি আমি অন্যত্র করতাম, অন্য কোথাও সাধারণ মানুষের সঙ্গে করতাম, আমরা কিন্তু ইতিমধ্যে কয়েক হাজার মানুষ হাজির হয়ে যেত এই সহজ কথাগুলো শোনার জন্য। তাহলে বাংলার ভাবের যে ইতিহাসের যে বিবর্তনটা ঘটেছে, তাকে চিহ্নিত করা এবং তাকে চিহ্নিত করে তাকে একাডেমিক পর্যায়ে, বিদ্যায়তনিক পর্যায়ে হাজির করা একটা বিশাল কর্তব্য আমাদের সামনে হাজির হয়েছে। এটা কিন্তু আজকে বাংলা একাডেমিতে আমাদের অনুষ্ঠানটা করবার একটা প্রধান উদ্দেশ্য। সেদিক থেকে আমার দিক থেকে যে প্রস্তাবনা, আমরা যারা আরও আমার চেয়ে ভালো একাডেমিক দর্শন পড়বেন বা দর্শন ইতিহাস ভালো বুঝবেন, তারা নিঃসন্দেহে আশা করবো যে এটা বাংলা একাডেমি একই সঙ্গে, যেহেতু আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় আমাদের বন্ধু এবং আমাদের বর্তমান সরকারের উপদেষ্টা হাজির রয়েছেন, আমরা মনে করি এই দিকটার প্রতি একটা পূর্ণ মনোযোগ দেওয়াটা জরুরি হয়ে পড়েছে, যে কী করে বাংলার ভাবের জগৎটার একটা বিবর্তন ঘটেছে এবং কী করে তার বিবর্তন ঘটেছে। তো আমি মোটা দাগে, যেহেতু আমি ইতিমধ্যে একটা লিখিত একটা রূপ দিয়েছি, আশা করি যে আপনারা সকলে একটা কপি বাংলা একাডেমি থেকে পাবেন, অথবা যদি না পেয়ে থাকেন অতি দ্রুতই আপনারা পাবেন। এবং এর সঙ্গে আমি আরও অনেকগুলো এলাকা লিখেছি, আশা করি যে খুব দ্রুতই আপনারা পাবেন। আমার গানের যখন আমরা অনুষ্ঠান হবে তখন আমি দেখাবো। তো সেখানে এই মুহূর্তগুলো কী, যেমন এই মুহূর্তগুলো যদি আমি ধরতে চাই, তাহলে প্রথম যে মুহূর্তটাকে আমরা শনাক্ত করতে পারি, এটাকে বলে তন্ত্র। যেমন এখন তন্ত্র শুনলে আপনারা সঙ্গে সঙ্গে একটা একদম অদ্ভুত একটা রিয়াকশান হবে, ভাববেন যে আরে বাপরে বাপ, আমরা যে কী বলে এই ইন্টারনেটে বা সাধারণত তন্ত্র বলতে যে একটা বিকারগ্রস্ত একটা সংস্কৃতির কথা শুনি, কেমন তন্ত্র বুঝি এরকম কিছু। তন্ত্র একটা শক্তিশালী দার্শনিক ধারা। তন্ত্রের যে মূল যে বক্তব্য, সেটা হচ্ছে দেহই সত্য। এর সঙ্গে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি, বিরাট পার্থক্য। দেকার্তে বলতেছেন যে সত্য আমি কি করে জানবো, সত্য সম্পর্কে আমি নিশ্চিত কি করে হবে। তিনি কিন্তু দেহকে অস্বীকার করলেন। আপনি শুধু তুলনা করেন, আমি ধরিয়ে দিচ্ছি আপনাদের। দেকার্তে পাশ্চাত্যে কিন্তু দেহ নাই। আমরা আমার কথা শুনে কিন্তু অবাক হবেন, পাশ্চাত্যে কিন্তু কোনো দেহ নাই। পাশ্চাত্যের চিন্তার জগতে দেহ অনুপস্থিত। এটা দেকার্তে থেকে শুরু হয়েছে, তারও আগে থেকে শুরু হয়েছে, কিন্তু দেকার্তে থেকে যে ছেদটা ঘটেছে, সেখানে দেহকে বাদ দেওয়া হয়েছে। আমি ধরিয়ে দিচ্ছি, কেমন দেকার্তে বলছেন যে কি, আপনি নিশ্চিত জ্ঞান কি করে যাবেন। তাহলে তিনি সমস্ত জগৎকে বাদ দিলেন, ইলুশনকে বাদ দিলেন, বিভ্রান্তিকে বাদ দিলেন, সব কিছুকে বাদ দিলেন, এমনকি তিনি দেহকেও বাদ দিলেন। উনি কাকে ধরলেন নিশ্চিত জ্ঞানের একমাত্র ভিত্তি? চিন্তা করি, চিন্তা করি। অতএব চিন্তাটা যেহেতু আমি উপলব্ধি করছি, অতএব এটাই সত্য। আপনারা যদি এতটুকু বুঝে থাকেন, এতটুকু যদি ছোট্ট করে যে কথাগুলো বলেছেন বুঝেন, তাহলে আপনি দেখবেন যে তন্ত্র সম্পূর্ণ ভিন্ন কথা বলেছে। কেন বলে ভিন্ন কথা বলেছে? এই যে আপনি যখন বিরাজ করেন, বর্তমান থাকেন, আপনার চিন্তা কি আপনার শরীর থেকে আলাদা হাওয়ায় ভাসে? যেসব ভাবেন, এই দেখুন আমি দার্শনিক জিজ্ঞাসার মধ্যে ঢুকে পড়লাম এখানে, যে আপনার চিন্তাটা কি হাওয়ায় ভাসছে, নাকি আপনি দেহের মধ্যে চিন্তাটা থাকে? আপনার দেহের মধ্যে চিন্তা থাকে, দেহের বাইরে কোনো চিন্তা থাকে না। দেহের বাইরে যখন চিন্তা বেরিয়ে যায়, তখন আপনি লাশ হয়ে যান। আপনি তখন আর আমি নই, আপনি নিজেকে আর আমি বলতে পারেন না। আপনি আর তখন সচেতনা থাকে না, চেতনা আপনার থাকে না। এই যে চেতনাহীন যে বস্তু পড়ে থাকে, এটা তো আপনি নন, একে তো আপনি আমি বলেন না, কেমন? তাহলে তন্ত্র বলছে যে ফলে আমি একমাত্র হাজির থাকতে পারে দেহে। ফলে এই যে আপনারা কথা কথা দেহকে ঘৃণা করেন, দেহকে ঘৃণা করতে শিখেছেন, কেমন? আমরা দেহাত্মবাদ, যেমন লালন সম্পর্কে কথা না, দেহাত্মবাদ মানে খুব মহানিন্দার বিষয়, খুব খারাপ বিষয়। এটা কোথা থেকে এসে জানেন? আপনারা শুনলে অবাক হবেন। এই যে দেহের প্রতি বিদ্বেষটা কিন্তু ক্রিশ্চিয়ানিটি। দেহ থেকে পাপের জন্ম, কেমন? যেহেতু হাওয়া
গন্ধম খেয়েছিলেন, ওই যে খ্রিশ্চান যে গল্প, সেখান থেকে দেহের যে কামনা বাসনা, তার যে বিভিন্ন বৃত্তি, এটাকে কিন্তু পাপ হিসেবে দেখাটা একান্তই খ্রিস্টীয় সংস্কৃতি। তাহলে আপনারা যারা দেহকে ঘৃণা করেন, দেহ বিদ্বেষ, আপনারা কিন্তু আসলে দর্শনের দিক থেকে আমরা সকলে কিন্তু খ্রিস্টান, সকলে কিন্তু খ্রিস্টান।